মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা 17 নভেম্বর, মৃত্যুদণ্ডের আশা প্রসিকিউটরের। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সিইসি, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু। নতুন কুড়ির মাধ্যমে শিশু কিশোররা নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে মন্তব্য প্রধান উপদেষ্টার। পুরস্কার তুলে দিলেন বিজয়ীদের হাতে। ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা অবসানে বিলের স্বাক্ষর ট্রাম্পের। অচলাবস্থার অবসানে কাজে ফিরছেন লাখ লাখ ফেডারেল কর্মী। এবং পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের কড়া বার্তা লঙ্কান বোর্ডের। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় 17 নভেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা করছেন তারা। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতই নির্ধারণ করবেন। বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গেল বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে অন্তত 5টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে বুধবার দিনগত রাত 12টা 10 মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 20 মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে তার আগে বাসটি পুড়ে যায়। রাত 2:45টার দিকে রাজধানী কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। রাত 2:30টার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। রাত 3:30টার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার ভোর 4:45টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে অবরোধের প্রায় 4.5 ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে ঢাকা খুলনা মহাসড়ক ও সকাল 9:30টার দিকে ভাঙা ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে ভোর 6টার দিকে ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের সুয়াদি পাম্পের পাশে ও পুকুরিয়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। যানবাহন চলাচলের বিষয়টি নিশ্চিত করে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, ঢাকা খুলনা মহাসড়কের ভাঙা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড ও পুকুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল 10:15টার দিকে ঢাকা খুলনা মহাসড়ক ও সকাল 9:30টার দিকে ভাঙা ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্বেগ জানিয়েছে ঢাকা।
বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন বাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় বাংলাদেশ। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বার্তা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মঞ্চ তৈরি করা দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়, সেই বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দিতে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার সকালে নিবন্ধিত 6টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত এই 6টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আমার অনুরোধ হলো, আপনারা দয়া করে নিজেরা তো পড়বেনই, আচরণবিধিটা দয়া পড়বেনই, প্লিজ সার্কুলেট অ্যামং ইউর পার্টি পিপল, যাতে দোজ হু ম্যাটার্স, এবং এটার ব্যাপক প্রচার হওয়া দরকার। আমরাও চেষ্টা করব, আমরা আমাদের তরফ থেকে, আপনারাও আপনাদের দলের তরফ থেকে এটা একটা ব্যাপক প্রচার করবেন। আমরা আরো বিভিন্ন উদ্যোগ আমাদের থাকবে এই প্রচারণার এবং এই আচরণবিধি। এখন ব্যাপার হচ্ছে যে আচরণবিধি তো যদি আপনারা কেউ যদি গুঁধরে আমি মানবই না, তাহলে তো একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা কাউকে মোকাবেলা করতে চাই না, আমরা সবাইকে সাথে নিয়ে এই আচরণবিধিটা পরিপালন করে এগিয়ে যেতে চাই। এখানে আপনাদের একটা মুখ্য ভূমিকা থাকবে। নতুন কুড়ির মাধ্যমে শিশু কিশোররা নিজেদের নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং তারা যাতে তাদের প্রতিভা বিকশিত করতে থাকে সেজন্য নিয়মিত অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের নতুন কুড়ির প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এক সময় এখনো হয় বোধহয় রচনা প্রতিযোগিতা হয়, এটাও একটা জিনিস হতে পারে। আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা রচনা প্রতিযোগিতা, বা অন্য কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, উদ্ভট বিষয় হতে পারে, হবে। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে, তার সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কী কী জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি, আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সরকারি অচলাবস্থার অবসানে একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে দীর্ঘ শাটডাউন। অচলাবস্থা শেষ হওয়ায় 6.5 লাখের বেশি ফেডারেল কর্মী পুনরায় কাজে ফেরার সুযোগ পাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিলে ট্রাম্পের স্বাক্ষরের ফলে 43 দিনের সরকারি অচলাবস্থা শেষে ফেডারেল কর্মীরা বৃহস্পতিবার থেকে তাদের কাজে ফিরে আসবেন। ছুটিতে থাকা প্রায় 6,70,000 সরকারি কর্মচারীর কাজে ফিরে আসার কথা রয়েছে। এই বিলে স্বাক্ষরের ফলে শাটডাউনের সময় ট্রাম্প যাদের বরখাস্ত করেছিলেন সেসব ফেডারেল কর্মীদেরও পুনর্বহাল করা হয়েছে। এই বিলে স্বাক্ষর করার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিল না। তিনি বলেন, এটি একটি দুর্দান্ত দিন। এই বিল স্বাক্ষরের মাধ্যমে সরকারি কর্মীদের কাজে ফিরিয়ে আনা হবে।
ফেডারেল সংস্থা, কর্মসূচি এবং বিভাগগুলোর জন্য তহবিল সরবরাহ করা হবে এবং গত 1 অক্টোবর শাটডাউন শুরু হওয়ার পর থেকে বেতন না পাওয়া লাখ লাখ কর্মীর বেতনও পরিশোধ করা হবে। ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবিন্ট বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। তিনি জানান, এই কারণেই ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডব্রিন্ট বলেন, এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন। গত 15 বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ। এবারে খেলার খবর। নিরাপত্তা শঙ্কায় সিরিজ চলাকালীন সময়ে পাকিস্তান ছাড়তে চান কয়েকজন লঙ্কান ক্রিকেটার। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট। এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কেউ দেশে ফিরলে তার পদক্ষেপের আনুষ্ঠানিক পর্যালোচনা করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত ও আহত হয়েছেন 30 জন। এই ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে লঙ্কান ক্রিকেটাররা। আগামী শুক্রবার 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে রাওয়ালপিন্ডিতে হবে, কিন্তু সফরকারী শ্রীলঙ্কার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছে দেশটির বোর্ড। এরই মধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের মাঝে হয়েছে বিস্তারিত আলোচনা। সেখানে যথাযথ নিরাপত্তার আশ্বাস পাওয়ায় ক্রিকেটারদের সূচি মেনে খেলা এবং কেউ দেশে ফিরতে চাইলে আনুষ্ঠানিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা আজ। ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সিসি, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু। নতুন কুড়ির মাধ্যমে শিশু কিশোররা নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টার। পুরস্কার তুলে দিলেন বিজয়ীদের হাতে। ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা অবসানে বিলে স্বাক্ষর ট্রাম্পের। অচলাবস্থার অবসানে কাজে ফিরছেন লাখ লাখ ফেডারেল কর্মী। এবং পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের কড়া বার্তা লঙ্কান বোর্ডের। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।